Hello, dear students. Hope all of you are doing well. Today, I will Yes, teach you a new topic, planning. যাকে আমরা বাংলায় বলে থাকি পরিকল্পনা। এই পরিকল্পনা চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন স্লাইড শেয়ারিং এ চলে যাচ্ছি। আজকে আমাদের পরিকল্পনা অধ্যায়ের আলোচিত বিষয়বস্তু হচ্ছে পরিকল্পনা কি, উত্তম পরিকল্পনার গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ, পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি, পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ, পরিকল্পনার প্রকারভেদ, একার্থ এবং স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য। প্রথমে আমরা দেখব পরিকল্পনা বলতে কি বোঝায় বা পরিকল্পনা কি। সাধারণ অর্থে যদি আমরা বলি, ভবিষ্যতে আমরা যে কাজ করতে চাই তার একটি পূর্ব নির্ধারিত ছককে আমরা বলে থাকি পরিকল্পনা। নিউম্যান বলছেন, ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো আগে ভাগে চিন্তা ভাবনা করে কিছু কাজ গুছিয়ে রাখা, যেটা হবে ভবিষ্যতে অভিক্ষেপিত কর্মসূচি। এখন আমরা দেখব টেরিও ফ্র্যাঙ্কলিন এই পরিকল্পনা সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন। টেরিও ফ্র্যাঙ্কলিন বলছেন, পরিকল্পনা হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যাবলী অর্জনের জন্য প্রয়োজনীয় কিছু কাজ, যেগুলো কিভাবে করতে হবে এই সম্পর্কে ধারণা তৈরি, বিষয়বস্তুকে নির্দেশ করে বা নির্দিষ্ট করে দেয়। এখন আমরা দেখব একটি উত্তম পরিকল্পনার যে সকল গুণাবলী বা বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান থাকতে হয় সেগুলো। প্রথমটা আছে সুস্পষ্ট উদ্দেশ্য, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি স্পেসিফিক অবজেক্টিভস। সুস্পষ্ট উদ্দেশ্য বলতে সাধারণত বলা হয়ে থাকে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে। আমরা জানি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানই মোর অর লেস মুনাফা অর্জনকে সামনে রেখে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওই ব্যবসা প্রতিষ্ঠানের সুস্পষ্ট উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে সহজবোধ্যতা। পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে করে হায়ার অথরিটিতে যারা যারা থাকছেন তারা, এবং মিডল ক্লাসে যারা থাকছেন তারা, এবং লোয়ার ক্লাসে যারা থাকছেন তারা, দ্যাট মিনস লোয়ার লেভেল এমপ্লয়ি যারা আছে তারা যেন হায়ার লেভেল কর্তৃক প্রস্তুতকৃত পরিকল্পনাটা বুঝতে পারে। পরিকল্পনা সেই রকম ভাবেই তৈরি করা উচিত। থার্ড পয়েন্ট আমরা চলে যাই সমন্বয় ও যোগসূত্র। এখানে সমন্বয় ও যোগসূত্রতে বলা হচ্ছে প্রতিষ্ঠানের সকল স্তরে যেহেতু পরিকল্পনা গ্রহণ করা হয়, তাই একটি সঠিক পরিকল্পনার প্রয়োজনীয় সকল স্তর বা বিভাগের মধ্যে সমন্বয় ও যোগসূত্র রক্ষা করতে হবে। থার্ড পয়েন্টে আমরা আসি নিরবিচ্ছিন্নতা, দ্যাট মিনস কন্টিনিউটি। নিরবিচ্ছিন্নতা বলতে এখানে বলা হচ্ছে যে আমি একটা পরিকল্পনা প্রণয়ন করলাম, বাট সেটা বাস্তবায়নের দিকে আমি গেলাম না, তাহলে সেটাকে আমরা কিন্তু উত্তম পরিকল্পনা বলবো না।
উত্তম পরিকল্পনা সেটি যে পরিকল্পনাটা প্রণীত হওয়ার পর সেটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালানো হবে, এবং ওই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আবার কিছু কিছু ছোট ছোট কাজের জন্য হয়তোবা নতুন করে আরো কিছু ছোট ছোট পরিকল্পনা তৈরি করতে হতে পারে। এই জন্য আমরা বলে থাকি যে পরিকল্পনা কি হবে না, নিরবিচ্ছিন্নতা থাকবে, সরি নিরবিচ্ছিন্ন হবে, দ্যাট মিনস সেখানে কোনো রকমের কোনো গ্যাপ থাকবে না। নেক্সট পয়েন্টে আমরা দেখব নমনীয়তা, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি ফ্লেক্সিবিলিটি। দ্যাট মিনস পরিকল্পনাটা সকল সিচুয়েশনকে, সকল কন্ডিশনকে কভার করবে, সেটাকে লক্ষ্য রেখে বা সেরকম কোনো সিচুয়েশন যেন কভার করা যায় সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা তৈরি করতে হবে। দেখা গেল গরমকালের জন্য যে পোশাক আর শীতকালের জন্য যে পোশাক, দুইটা কিন্তু ডিফারেন্ট হয়। এখন ওই ব্যবসা প্রতিষ্ঠান এমনভাবে পরিকল্পনা প্রণয়ন করবে তার প্রতিষ্ঠানে উৎপাদিত প্রোডাক্টের জন্য, যাতে করে ওই প্রোডাক্টটা শীতকাল হোক গরমকাল হোক যে কোনো মৌসুমে যেন সেটাকে বাজারে বিক্রির উদ্দেশ্যে উপস্থাপন করা যায়। তারপর আমরা আসি তথ্য নির্ভরশীলতা। অবশ্যই একটি সঠিক পরিকল্পনাকে তথ্য নির্ভর হতে হবে। তথ্যবিহীন কোনো পরিকল্পনা প্রণয়ন করলে সেটি বাস্তবে রূপান্তর করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আমরা দেখব সঠিক পথ নির্দেশনা বা প্রপার গাইডেন্স। প্রপার গাইডেন্স সম্পর্কে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত যদি পরিকল্পনা হয়ে থাকে, তাহলে আদর্শ পরিকল্পনা হবে সেটি যেটি কর্মচারীদেরকে বা লোয়ার ক্লাস এমপ্লয়ি যারা আছে তাদেরকে ওই নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো সম্পর্কে সঠিকভাবে দিক নির্দেশনা দিবে। তারপর আমরা বলি বাস্তবমুখিতা। যদি কোনো পরিকল্পনা তথ্য নির্ভর না হয় তাহলে অনেক সময় দেখা যাবে সেটার বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই জন্য বলা হচ্ছে অবশ্যই পরিকল্পনাকে বাস্তবমুখী বা রিয়েলিটি বেসড বা ওরিয়েন্টেড হতে হবে। তারপরে আমরা আসি সমতা। সমতার এখানে বলা হচ্ছে একটি পরিকল্পনায় প্রতিটি বিভাগ ও অংশ যদি পরিকল্পনার আওতায় না আনা হয় এবং তাদের মধ্যে কার্য বন্টনে যদি সমতা বিধান করা না হয়, তবে তা কার্যক্ষেত্রে কখনোই কিন্তু ভালো ফলাফল দিতে পারবে না। আর এজন্যই পরিকল্পনার সমতা বা ভারসাম্য বিধান করা অবশ্যই বাঞ্ছনীয় একটি কাজ। তারপর আমরা বলি গ্রহণযোগ্যতা। নেক্সট পয়েন্ট, এই গ্রহণযোগ্যতাটাকে বলা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি ইংলিশে। পরিকল্পনা যদি ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রণয়ন করে থাকে, তবে তারা অবশ্যই মধ্যম পর্যায়ের যারা যারা আছে বা যে সকল কর্মচারী কর্মকর্তা আছে এবং নিম্ন পর্যায়ের যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদের সুবিধা অসুবিধা, তাদের দক্ষতা, তাদের যোগ্যতা, এটাকে অবশ্যই কনসিডারেশনে রেখে পরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে পরিকল্পনাটা যেরকমই হোক সেই পরিকল্পনাটা সবার কাছে অ্যাকসেপ্টেবিলিটি পাবে। তারপরে আমরা আসি স্বল্প ব্যয় সাপেক্ষ। যেমন আমরা জানি একাত্মক পরিকল্পনা বা স্থায়ী পরিকল্পনা। একাত্মক পরিকল্পনা সাধারণত তৈরি করা হয়ে থাকে স্পেশাল কোনো সিচুয়েশনে, কোনো প্রবলেম যদি অ্যারাইজ হয় সেটাকে সলভ করার জন্য। তো স্পেশাল পরিকল্পনার ক্ষেত্রে সাধারণত পরিকল্পনা প্রণয়নের কাজটি কিন্তু ব্যয় সাপেক্ষ হয়। বাট যদি স্থায়ী পরিকল্পনা হয় সেক্ষেত্রে একটা পরিকল্পনায় বিভিন্ন সিচুয়েশনে বারবার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অ্যাপ্লাই করার সুযোগ থাকে। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে পরিকল্পনা তৈরি করব সেটা যদি স্থায়ী পরিকল্পনা হয় তাহলে অথরিটির জন্য, অর্গানাইজেশনের জন্য সেটা কম ব্যয় সাপেক্ষ হবে।
তারপরে আমরা দেখি উপায় উপাদানের পূর্ণ সদ্ব্যবহার, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে পরিকল্পনা প্রণয়ন করবে তারা অবশ্যই চেষ্টা করবে ওই প্রতিষ্ঠানে বিদ্যমান যে সম্পদ আছে, বিদ্যমান যে রিসোর্স আছে সেগুলোর জন্য প্রপার ইউটিলাইজেশন করে। আমরা নেক্সট স্লাইডে দেখব পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি। এই পরিকল্পনা প্রণয়নের পদ্ধতিকে আমরা সাধারণত তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। ফার্স্ট ওয়ান, স্বীয় অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতি। এখানে সাধারণত যিনি পরিকল্পনা প্রণয়ন করেন তিনি তার যে জ্ঞান আছে, তার যে বাস্তব চিন্তা ভাবনা আছে, তিনি তার জ্ঞানের আলোকে এবং বাস্তব চিন্তা ভাবনার আলোকে এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। এই জন্য এটাকে বলা হয় স্বীয় অভিজ্ঞতা ভিত্তিক পরিকল্পনা পদ্ধতি। অর্থাৎ পরিকল্পনা যিনি প্রণয়ন করবেন, দ্যাট মিন্স পরিকল্পনা প্রণেতা তার স্বীয় অভিজ্ঞতার বলে এবং তার স্বীয় চিন্তা ভাবনা এবং জ্ঞানের আলোকে এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। দ্বিতীয়টা হচ্ছে অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি। অনুকরণ, আমরা এই অনুকরণ শব্দটা দিয়ে বুঝতে পারছি যে এই ধরনের পরিকল্পনা পদ্ধতিতে সাধারণত ফলো করার মতো যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলোতে কিভাবে পরিকল্পনা তৈরি করা হচ্ছে সেটি দেখে সেটি বুঝে ওই প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে সমজাতীয় সফল কোনো প্রতিষ্ঠান কোনো বিষয়ে কি ধরনের পরিকল্পনা নিচ্ছে তা দেখে সে ধরনের পরিকল্পনা গ্রহণকে অনুকরণীয় পরিকল্পনা পদ্ধতি বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা কম্পিটিটিভ যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানগুলোকে ফলো করা যেতে পারে যে তারা কিভাবে তাদের প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলোকে বাজারে লঞ্চ করার জন্য পরিকল্পনা প্রণয়ন করছে। থার্ড ওয়ান আমরা দেখব পরিকল্পনার বৈজ্ঞানিক পদ্ধতি। এই পর্যায়ে পরিকল্পনার বৈজ্ঞানিক পদ্ধতি বলতে সাধারণত আমরা দেখে থাকি যেখানে বিচার বিশ্লেষণ হিসাব নিকাশের একটা ভূমিকা থাকবে পরিকল্পনা তৈরি করার ব্যাপারে, সেই ধরনের পরিকল্পনাকে আমরা বলে থাকবো বৈজ্ঞানিক পরিকল্পনা পদ্ধতি। সহজ কথায় যদি আমরা বলি, যুক্তি ও বিচার বিশ্লেষণ সহযোগে কোনো পরিকল্পনা তৈরি করা হলে তাকে পরিকল্পনার বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। আমাদের নেক্সট ডিসকাশন টপিক হচ্ছে পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ। পরিকল্পনা প্রণয়নের বেশ কয়েকটি পদক্ষেপ এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমটা বর্তমানের আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন। দ্যাট মিন্স এখানে বলা হচ্ছে যে বর্তমানে ওই প্রতিষ্ঠানের বা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের যে সকল সুযোগ সুবিধাগুলো আছে এই সুযোগ সুবিধাগুলো ভবিষ্যতে বিদ্যমান থাকবে কিনা সেটা এনশিওর করার পরে সিদ্ধান্ত গ্রহণ করা বা পরিকল্পনা প্রণয়ন করা। দ্যাট মিন্স পরিকল্পনা প্রণয়নের জন্য অবশ্যই পরিকল্পনাবিদকে বিদ্যমান পরিকল্পনার যে কার্যকারিতা, সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ অবস্থা ও সমস্যাদি সম্পর্কে পূর্বে একটা পরিষ্কার ধারণা অর্জন করে রাখতে হবে। দ্যাট মিন্স সুবিধা ও সমস্যার মধ্যে বর্তমানে তারা কোন অবস্থায় রয়েছে তা বুঝতে চেষ্টা করবে এবং কোন কোন সমস্যা সমাধান করলে প্রতিষ্ঠানের সম্ভাবনা সর্বোচ্চ ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে এটা নির্ধারণের প্রয়াস চালানো হয়ে থাকে। সেকেন্ড ওয়ান আমরা দেখি সুস্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ। পরিকল্পনা সাধারণত একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে তৈরি করা হয়ে থাকে।
বাস্তব অবস্থা ও ভবিষ্যৎ সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা গ্রহণ পূর্বক তার আলোকে প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য নির্ধারণ ও সেই অনুযায়ী বিভাগ ও উপবিভাগের মধ্যে উদ্দেশ্য প্রতিষ্ঠা করা পরিকল্পনার একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করে থাকি। চিন্তা করি যে তুমি নিজের কাজ করবো ক্লাসে এসে সে উড়ে পাবে মাঝে এই দেখো আমার এই আমার ওকে, থার্ড পয়েন্ট বা থার্ড স্টেপ ইজ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। যে পরিকল্পনাটা প্রণয়ন করা হবে অবশ্যই সেটি সঠিক তথ্য নির্ভর হবে, আর এই জন্য অবশ্যই পরিকল্পনা প্রণেতাকে অবস্থার সাথে মিল রেখে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে এবং তা বিশ্লেষণ করতে হবে। ফোর্থ পয়েন্টটা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান। আমরা প্রথম পয়েন্টটাতে দেখেছি বর্তমানের আলোকে ভবিষ্যতের সুযোগ সুবিধার মূল্যায়ন। এই বর্তমানের আলোকে ভবিষ্যতের সুযোগ সুবিধার মূল্যায়নটা কিন্তু এখানে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান বা অনুমিত হওয়ার সাথে অনেকটা রিলেটেড। দ্যাট মিনস ভবিষ্যতে যে সুযোগ সুবিধাগুলো আমি পাবো বা বর্তমানে আমার যে সুযোগ সুবিধাগুলো আছে ভবিষ্যতে আমি আদৌ সেগুলো পাবো কিনা এই সম্পর্কে যে একটা অনুমান, সেটাকে আমরা এখানে 4 নাম্বার পয়েন্টে কাজে লাগাতে পারি। দ্যাট মিনস ভবিষ্যৎ সম্পর্কে অবশ্যই পরিকল্পনা প্রণেতার একটা অনুমান করার ক্ষমতা থাকতে হবে। তারপর বলা হচ্ছে বিকল্প কার্যপদ্ধতি স্থিরকরণ। অনুমিত অবস্থার মধ্যে দিয়ে কিভাবে লক্ষ্য পৌঁছানো যাবে এজন্য বিভিন্ন বিকল্প কার্যপদ্ধতি এ পর্যায়ে নির্দিষ্ট করা হয়ে থাকে। তারপর আমরা দেখব বিকল্প সমূহ মূল্যায়ন। বিকল্প কার্যপদ্ধতি স্থিরকরণ এই পর্যায়ে যে বিকল্পগুলো আমরা দেখেছি নেক্সট স্টেপে, দ্যাট মিনস বিকল্প সমূহ মূল্যায়নের ক্ষেত্রে এই যে বিভিন্ন বিকল্পগুলো স্থির করা হয়েছে সেগুলো কোনটা ভালো হবে, কোনটা থেকে বেশি বেনিফিট পাওয়া যাবে, কোন পরিকল্পনাটা গ্রহণ করলে কোম্পানি বেশি বেনিফিটেড হবে, এগুলো মূল্যায়ন করা হয় বিভিন্ন রকমের সিচুয়েশনের উপরে বেস করে। তারপরেরটা হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। বিভিন্ন বিকল্প কার্যপদ্ধতি স্থির করার পর সেগুলো মূল্যায়নও করা হয়। মূল্যায়ন করার পরে 3টা বা 4টা বা 5টা যে বিকল্প সমূহ বা বিকল্প কার্যপদ্ধতি ছিল সেগুলোর মধ্যে বেস্ট ওয়ান যেটা, সেটাকে এই পর্যায়ে গ্রহণ করা হয়। এবার বলা হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এই বেস্ট ওয়ান যে পরিকল্পনা, এই বেস্ট ওয়ান পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দিতে হলে আরো কিছু সহায়ক পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তারপরে আমরা নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ। পরিকল্পনাটাকে বাস্তবে রূপদান করার জন্য সহায়ক পরিকল্পনা প্রণয়ন করার পরের কাজটি হচ্ছে কার্যক্রম কখন শুরু করা হবে এবং সেই কার্যক্রমগুলো কোন ওয়েতে করা হবে সেটা নির্ধারণ করা। তারপরের পয়েন্টটা হচ্ছে প্রণীত পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ। আমরা মাঝে মাঝে কিন্তু গতকালও আমি আপনাদের বলেছিলাম যে যখন নতুন কোনো টিভি চ্যানেল সম্প্রচার কাজ শুরু করে তারা পরীক্ষামূলক কিছু সম্প্রচার চালায়। তো ঠিক একই রকম ভাবে
আমরা বেস্ট ওয়ান যে পরিকল্পনাটা নিয়েছি সেটাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে দেখতে হবে। তারপরের পয়েন্টটা হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ আমরা বেস্ট ওয়ান যে পরিকল্পনাটা ছিল, বেস্ট পরিকল্পনা যেটা ছিল, সেটাকে পরীক্ষামূলক প্রয়োগ যদি করে থাকি তাহলে সেখানে অবশ্যই কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, তো বা হতে হয়। তো এই ধরনের কোনো সমস্যা যদি তৈরি হয়ে থাকে পরীক্ষামূলক সম্প্রচারে বা পরীক্ষামূলক প্রয়োগ থেকে, তাহলে এই পর্যায়ে সেই সমস্যাগুলো কি আইডেন্টিফাই করতে হবে, সেগুলোর মূল্যায়ন করতে হবে এবং সেগুলো যেন সঠিকভাবে কারেকশন করা যায় সেজন্য সংশোধনীমূলক ব্যবস্থাও গ্রহণ করতে হবে। পরিকল্পনার প্রকারভেদ আমরা একটু দেখব। পরিকল্পনার প্রকারভেদের ক্ষেত্রে আমরা সাধারণত পরিকল্পনাকে 4টি ব্রড ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে প্রকৃতিগত শ্রেণীবিন্যাস। এই প্রকৃতিগত শ্রেণীবিন্যাসকে আবার 3টা ক্লাসে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট ওয়ান লক্ষ্য, সেকেন্ড ওয়ান স্থায়ী পরিকল্পনা, থার্ড ওয়ান একাত্মক পরিকল্পনা। ফার্স্ট ওয়ান লক্ষ্য। এই লক্ষ্যটা হচ্ছে পরিকল্পনার অভিপ্রেত ফল, অর্থাৎ যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা পরিকল্পনা প্রণয়ন করি সে উদ্দেশ্যটাকে আমরা সাধারণ কথায় বলে থাকি লক্ষ্য। সেটা এই লক্ষ্যটা হতে পারে যে প্রতিষ্ঠান বিভিন্ন উৎপাদনমুখী কাজগুলোতে ইনভলভ হচ্ছে কেন, মুনাফা অর্জনের জন্য, তাহলে এখানে মুনাফা অর্জনটাকে আমরা লক্ষ্য হিসেবে চিহ্নিত করতে পারি। সেকেন্ড ওয়ান স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা সম্পর্কে আমরা আগেও একটু বলেছিলাম যে স্থায়ী পরিকল্পনা হচ্ছে এমন ধরনের পরিকল্পনা যেটা পৌনঃপুনিকভাবে বারবার ব্যবহার করা যায় কোন রকমের কোনো সমস্যা যদি তৈরি হয় সেই সমস্যার সমাধানের জন্য। একাত্মক পরিকল্পনা অর্থাৎ বিশেষ একটি পরিবেশ বা পরিস্থিতিতে কোনো সমস্যা তৈরি হলে বা অ্যারাইজ হলে ওই ধরনের সমস্যার সমাধানের জন্য যে পরিকল্পনার প্রয়োগ ঘটানো হয় তাকে আমরা বলে থাকি একাত্মক পরিকল্পনা। দেন আমরা যাব মেয়াদ ভিত্তিক শ্রেণীবিন্যাস। এই মেয়াদ ভিত্তিক শ্রেণীবিন্যাসকে আমরা আবার 3টা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। ফার্স্ট ওয়ান দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে সাধারণত আমরা 5 বছর বা তার বেশি সময়ের জন্য ব্যবহার করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য 5 বছর বা তদূর্ধ্ব সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে তাকে আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা মাঝে মাঝেই শুনে থাকি সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ট্রিট করতে পারি। সেকেন্ড ওয়ান আমরা দেখব মধ্যমেয়াদী পরিকল্পনা। মধ্যমেয়াদী পরিকল্পনা সাধারণত 1 বছরের বেশি বা 5 বছরের কম সময়ের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। এখন আমরা দেখব স্বল্পমেয়াদী পরিকল্পনা। এই স্বল্পমেয়াদী পরিকল্পনা নামটা দেখে বোঝা যাচ্ছে যে যেটা স্বল্প সময়ের জন্য তৈরি করা হয়ে থাকে বা প্রণয়ন করা হয়ে থাকে। দ্যাট মিন্স দ্য প্ল্যান which is prepared for 1 year or less than 1 year। 1 বছর বা 1 বছরের কম সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে আমরা বলে থাকি স্বল্পমেয়াদী পরিকল্পনা। এই পর্যায়ে আমরা যাব সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিন্যাস। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিন্যাসকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান স্ট্র্যাটেজিক পরিকল্পনা। এই স্ট্র্যাটেজিক পরিকল্পনাটা কি? তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য
দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণকে স্ট্র্যাটেজিক পরিকল্পনা বলা হয়ে থাকে। সেকেন্ড ওয়ান, কৌশলমূলক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উচ্চ, মধ্য ও মধ্যম পর্যায়ের নির্বাহীগণ যে কৌশলপূর্ণ ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা প্রণয়ন করে তাকে আমরা বলে থাকি কৌশলগত পরিকল্পনা বা কৌশলমূলক পরিকল্পনা। থার্ড ওয়ান, কার্যভিত্তিক পরিকল্পনা। কার্য সম্বন্ধনীয় পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের নিম্ন, মধ্য ও নিম্ন পর্যায়ের নির্বাহীদের প্রণীত পরিকল্পনা। লাস্ট ক্যাটাগরি হচ্ছে পরিধি কেন্দ্রিক শ্রেণীবিন্যাস। এই পরিধি কেন্দ্রিক শ্রেণীবিন্যাসকে আমরা দেখব 4টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে কর্মকেন্দ্রিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের নিচের পর্যায়ের নির্বাহীগণ তার বিভাগ সংশ্লিষ্ট কাজ সম্পাদন করার জন্য স্বল্পমেয়াদী যে পরিকল্পনা গ্রহণ করে তাকে কর্মকেন্দ্রিক পরিকল্পনা বলে। এ পর্যায়ে আমরা দেখব বিভাগীয় পরিকল্পনা। কোনো বিভাগ একটা নির্দিষ্ট সময়ের জন্য তার বিভাগের জন্য যে পরিকল্পনা তৈরি করে তাকে বলে থাকি আমরা বিভাগীয় পরিকল্পনা। থার্ড ওয়ান, আঞ্চলিক পরিকল্পনা। যে সকল প্রতিষ্ঠানের কাজ দেশ এবং বিদেশে বিভিন্ন অঞ্চলে বিস্তৃত থাকে বা ছড়িয়ে থাকে, সেই সকল প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিটা অঞ্চলের ব্যবস্থাপকগণ তাদের অঞ্চলের জন্য যে পরিকল্পনা নেয় সেই পরিকল্পনাকে সাধারণত আমরা বলে থাকি আঞ্চলিক পরিকল্পনা। দেন আমরা আসবো মহাপরিকল্পনা। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের জন্য যে পরিকল্পনা নেওয়া হয়, দ্যাট মিন্স একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে একত্র করে যে মাস্টার প্ল্যান করা হয় সেটাকে আমরা বলে থাকি মহাপরিকল্পনা। আজকে আমাদের লাস্ট টপিক হচ্ছে একার্থক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য। আমি ক্লাসের শুরুর দিকেও একার্থক পরিকল্পনা এবং স্থায়ী পরিকল্পনা সম্পর্কে একটু টাচ দিয়েছিলাম। তো আমরা যদি ছক আকারে ডায়াগ্রামে দেখি তাহলে দেখা যাবে একার্থক পরিকল্পনা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো বিপদ বা কোনো সমস্যা তৈরি হলে সেই সমস্যা মোকাবেলা করার জন্য গ্রহণ করা হয়ে থাকে। আর বারবার কোনো সমস্যা যদি একই টাইপের সমস্যা যদি অ্যারাইজ হয়, ওই ধরনের সমস্যা সমাধানের জন্য অপরিবর্তিত অবস্থায় যে পরিকল্পনা প্রণীত হয় এবং যে পরিকল্পনার প্রয়োগ ঘটানো হয় সেটাকে আমরা বলে থাকি স্থায়ী পরিকল্পনা। একার্থক পরিকল্পনা সাধারণত একবারই ব্যবহার করা হয়ে থাকে এবং ওই একবার ওই পরিকল্পনাটা ব্যবহারের মাধ্যমে যদি উদ্দেশ্য অর্জিত হয়ে যায় তাহলে ওই পরিকল্পনাটা কিন্তু দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না। দ্যাট মিন্স উদ্দেশ্য অর্জন হয়ে যাওয়ার সাথে সাথে একার্থক পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে। এবার আমরা দেখি স্থায়ী পরিকল্পনার ব্যাপার। স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে উদ্দেশ্য অর্জিত হওয়ার পরেও নতুন পরিকল্পনা যতক্ষণ পর্যন্ত প্রণীত না হবে ততক্ষণ পর্যন্ত স্থায়ী পরিকল্পনার পরিসমাপ্তি ঘটে না। শ্রেণী বিভাগের দিক থেকে যদি আমরা একার্থক এবং স্থায়ী পরিকল্পনাকে ডিস্টিংগুইশ তৈরি করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় একার্থক পরিকল্পনা হয়ে থাকে 4 ধরনের: প্রধান কর্মসূচি, খণ্ড পরিকল্পনা, বিশেষ কর্মসূচি ও বিশদ পরিকল্পনা। এগুলো হচ্ছে একার্থক পরিকল্পনার শ্রেণীবিন্যাস। স্থায়ী পরিকল্পনাকে সাধারণত 3টা শ্রেণীতে আমরা বিন্যস্ত করতে পারি। প্রথমটা হচ্ছে নীতি, দ্বিতীয়টা প্রক্রিয়া এবং তৃতীয়টা হচ্ছে পদ্ধতি। একার্থক পরিকল্পনা যেহেতু বিশেষ অবস্থায় বারবার ব্যবহার করার জন্য তৈরি করা হয় না, তাই এই ক্ষেত্রে প্রতিষ্ঠানকে বেশি পরিমাণ ব্যয় করতে হয়। বাট স্থায়ী পরিকল্পনা যেহেতু অবস্থা অপরিবর্তিত থাকা পর্যন্ত বারবার ব্যবহার করা যায়,
তাই এই ধরনের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন ঘটানো কম ব্যয় সাপেক্ষ। Beloved students, আজকে আমাদের পরিকল্পনা অধ্যায়টা এখানে আমরা সমাপ্তি টানলাম। এতক্ষণ আপনারা আমার সাথে ছিলেন এবং আশা করছি ক্লাসটা আপনারা উপভোগ করেছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের সাথে আগামী নতুন এক ক্লাসে নতুন টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার এবং সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।